পেশি আর মেরুদণ্ডের সবটুকু শক্তি দিয়ে দেশের ভাগ্য পরিবর্তনের শপথে আমাদের প্রবাসী ভাইয়েরা। বাংলাদেশের সামনে প্রবাসী আয়ের নতুন এক মাইল ফলক, সম্ভাবনা প্রতিযোগী দেশগুলোকে ছাড়িয়ে যাওয়ার। এদিকে অর্থনৈতিক পুনর্গঠনে শক্ত ভিত্তিতে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, তবে বৈশ্বিক অস্থিরতায় বেড়ে চলেছে স্বর্ণের দাম আর টানাপোড়েনে চলছে দেশের পুঁজিবাজারের লেনদেন। এদিকে এবছর কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে দেখা গেছে অসন্তোষ। অর্থনীতির এমনই নানা দিক নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানজিম শাফিন। চলতি অর্থবছরের 11 মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $27.5 বিলিয়ন মার্কিন ডলার, যা অতীতে কখনো পুরো অর্থবছর ঘিরে আসেনি। বিভাগ ভিত্তিক আয় শীর্ষে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। আমরা যদি চোখ বুলাই, বাংলাদেশের প্রতি মাসে রিজার্ভের যেই পরিসংখ্যান রয়েছে তাতে এবছর সর্বোচ্চ রিজার্ভ এসেছে মার্চ মাসে $3.29 বিলিয়ন। ঈদ মৌসুমের সামনে এই রিজার্ভটি এসেছিল। আমরা যদি দেখি চলতি অর্থ বছরের কোনো মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $2 বিলিয়ন নিচে আসেনি এবং প্রায় $2.5 বিলিয়ন কাছাকাছি থেকেছে গড়। তো আমরা যদি দেখি যে আগস্ট 2024-এ $2.22 বিলিয়ন ছিল বৈদেশিক মুদ্রার, অর্থাৎ রেমিটেন্স এসেছিল। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে $2.4 বিলিয়ন, অক্টোবরে শেষে $2.39 বিলিয়ন, নভেম্বরে $2.19, ডিসেম্বরে $2.63 বিলিয়ন রেমিটেন্স এসেছে। এবছর জানুয়ারি মাসে $2.18 বিলিয়ন রেমিটেন্স আসে, ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় $2.5 বিলিয়ন, মার্চ মাসে তা ছাড়িয়ে যায় $3 বিলিয়ন মাইল ফলক, এপ্রিল মাসে $2.75 বিলিয়ন, মে মাসে $2.96 বিলিয়ন বা $3 বিলিয়ন কাছাকাছি। হাতে আর এক মাস রয়েছে। এই এক মাসে যদি বৈদেশিক অর্থাৎ রেমিটেন্স প্রবাসী আয় যদি $2.5 বিলিয়ন পর্যন্ত হয় বা ধারাবাহিকতা সেটি বজায় থাকে, তাহলে আমরা $30 বিলিয়ন যেই মাইল ফলক সেটি প্রবাসী আয় অতিক্রম করতে সক্ষম হব। এদিকে পণ্য রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহ ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে। মে মাসে শেষে দেশের মোট রিজার্ভ $25.79 বিলিয়ন মার্কিন, যেটি আমরা গ্রস রিজার্ভের কথা বলছি। আমরা দেখছি যে গ্রস রিজার্ভ এবং BPM6 বা IMF যেই পরামর্শ দিয়েছে যে এই পদ্ধতিতে রিজার্ভ গণনার, এই দুটি পদ্ধতিতে রিজার্ভের যেই পরিসংখ্যান, মে মাসে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $25.79 বিলিয়ন মার্কিন, যেটি BPM6 পদ্ধতিতে রয়েছে $20.53 বিলিয়ন। মার্চ মাসে রিজার্ভ ছিল, মোট রিজার্ভ $25.51 বিলিয়ন, সেখান থেকে মে মাসে অনেকটাই বেড়েছে। মার্চে BPM6 পদ্ধতিতে রিজার্ভ ছিল $20.38 বিলিয়ন। জানুয়ারি মাসের যদি পরিসংখ্যান আমরা দেখি, $25 বিলিয়ন বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল, তবে BPM6 পদ্ধতিতে রিজার্ভ ছিল $20 বিলিয়ন নিচে। আরেকটু পেছনে গেলে নভেম্বর মাসে তা আরও কমে $18.61 বিলিয়ন ছিল BPM6 পদ্ধতিতে রিজার্ভ, এবং গ্রস রিজার্ভ ছিল $24.35 বিলিয়ন। অর্থাৎ রিজার্ভের যে বিষয়টি আমরা দেখছি যে রিজার্ভ যেহেতু অর্থনীতিতে একটি শক্ত কাঠামো দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই আমরা দেখছি যে প্রবাসী আয় দ্বারাই যে আমদানি বিলগুলো রয়েছে, ঋণের যে সুদগুলো রয়েছে, এগুলো পরিশোধ করা সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়, যার ফলে প্রবাসী আয়ের উপরে ভর করে যখন এই বিষয়গুলো সামনে আসছে এবং সেগুলো মোকাবেলা করা সম্ভব হচ্ছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত দিতে হচ্ছে না, ফলে রিজার্ভ একটা শক্ত ভিত্তি পেয়েছে। এবারে যদি চলতি অর্থ বছরের 11 মাসের গড় মূল্যস্ফীতির কথা চিন্তা করি, সেটি 11 মাসে দাঁড়িয়েছে 10.11%। নতুন অর্থ বছরের বাজেটে সরকার মূল্যস্ফীতির যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটি 6.5% রাখা হয়েছে। এখন এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ সবশেষ মে মাসের যে পরিসংখ্যান এসেছে সেখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS যে তথ্য দিচ্ছে যে 9.05% দাঁড়িয়েছে গড় মূল্যস্ফীতি। আমরা যদি মূল্যস্ফীতির
বছরব্যাপী চিত্র দেখি তাহলে আমরা একটি বিষয় স্পষ্ট হতে পারি যে যেই লক্ষ্যমাত্রা 2024-25 অর্থ বছরের জন্য নেওয়া হয়েছিল সেটিও কিন্তু এই 25-26 অর্থ বছরের মতো একই 6.5% নামিয়ে আনার কথা বলা হচ্ছিল মূল্যস্ফীতিকে, তবে সেটি সম্ভব হয়নি। মে মাস পর্যন্ত আমরা দেখছি যে 9% বেশি রয়েছে সার্বিক মূল্যস্ফীতি, এবং আমরা যদি পুরোটা সময় গড় করি তাহলে তাও 10% বেশি থাকে। সবচেয়ে বেশি ইনফ্লেশন দেখা গেছে নভেম্বরে 2024 সালের 11.38% মূল্যস্ফীতি ছিল, এবং সে সময় খাদ্য মূল্যস্ফীতির কথা যদি চিন্তা করেন সেটি 14% ছাড়িয়ে গেছিল। অর্থাৎ বাজার নিয়ন্ত্রণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা বড় জায়গা। পাশাপাশি ব্যাংক থেকে তারল্য ব্যবস্থাপনাও একটা জোর দেওয়া হয়েছে, যে কারণে আমরা দেখছি যে মুদ্রানীতিতে বেশ কিছু সংকোচনমূলক বিষয় ছিল, এবং এই সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে ধীরে ধীরে আসলে সেটি বাজারে প্রভাব পড়ে, সেখান থেকে আবার একটা রিভার্স ইনফ্লেশন থেকে যায়। তো ইনফ্লেশনের যেই চিত্র আমরা দেখছি সেখান থেকে 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটে। তো সেটা কতটুকু চ্যালেঞ্জিং তা আসলে সময়ের অপেক্ষা। এদিকে যুদ্ধবিধ্বস্ত সময়ে অস্থিরতা বাড়ছে বিশ্ববাজারে স্বর্ণের দামে, যার দরুন দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। ভালো মানের স্বর্ণের ভরি 1,74,000 টাকা ছাড়িয়েছে। আমরা স্বর্ণের দামের যেই ওঠানামার চিত্র সেটি একটু দেখে নিতে পারি। 22 ক্যারেট বা ভালো মানের হলমার্ককৃত স্বর্ণ, 22 ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম বর্তমানে রয়েছে 1,74,528 টাকা প্রতি ভরি, যেটি এপ্রিল মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ পৌঁছেছিল 1,77,888 টাকা, বা প্রায় 1,78,000 টাকা। আমরা যদি গত বছরের জুলাই থেকে, অর্থাৎ এই অর্থ বছরের বিদায়ী অর্থ বছরের শেষ থেকে দেখি, তাহলে আমরা দেখছি যে সেখানে 1,20,000 টাকা ছিল স্বর্ণের ভরি, যেটি এখন 1,74,000 টাকা, অর্থাৎ 50,000 টাকার বেশি বেড়েছে এই সময়ের মধ্যে। এদিকে বেসিকের তথ্য অনুসারে 11 জুন পর্যন্ত কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ হয়েছে 57,64,000 পিস। তবে এবছর পশু তো কোরবানি হয়েছে 91 লাখ। তো এ নিয়ে আমরা আসলে সংরক্ষণের যেই চিত্র কোরবানির পশুর চামড়া, যেটি পরবর্তীতে চামড়া শিল্পে ব্যবহৃত হয় এবং সেখান থেকে রপ্তানির একটি বড় সম্ভাবনা থেকে যায়, তো সেই চামড়া সংরক্ষণের জন্য এবারে সরকার আগে থেকেই লবণের ব্যবস্থা করেছিল। বিনামূল্যে চামড়া ব্যবসায়ী এবং যারা চামড়া মজুত করেন তাদেরকে, ফড়িয়াদের বিশেষ করে চামড়া দেওয়া হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে মৌসুমি ফড়িয়ারা এই চামড়া লবণ পেয়েছিল, যা দ্বারা তারা চামড়া সংরক্ষণ করতে পেরেছেন। তো এবছর চামড়া সংরক্ষণের কোরবানিকৃত পশুর সংখ্যা যদি আমরা একটু প্রথমে দেখে নিই, যে কোরবানিকৃত পশুর সংখ্যা কিছুটা কমেছে গত বছরের তুলনায়। গত বছরের তুলনায় প্রায় 9 লাখ পশু কম কোরবানি হয়েছে। আজকেই এ নিয়ে প্রাণী সম্পদ উপদেষ্টা বলছিলেন যে যেহেতু এবছর রাজনৈতিক কোরবানি বা শো অফ কোরবানি কম হয়েছে, যার ফলে এবছর কোরবানি এই 9 লাখ পশু কোরবানি কম হয়েছে বলে প্রাণী সম্পদ উপদেষ্টা বলছিলেন। তো সেখান থেকে আমরা দেখছি যে অবিকৃত পশুর পরিমাণও এবছর বেশি থেকে গেছে, 33 লাখ পশু প্রায় অবিকৃত থেকে গেছে। এবারে কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহের যে পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে বেসিকের, সেটি দেখে নিতে চাই। মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে সংগ্রহ করা হয়েছে 13,80,000 পিস, আড়ত ব্যবসায়ীদের সংগ্রহ রয়েছে 39,73,000 পিস, ট্যানারি সংগ্রহ রয়েছে 4,11,000 পিস, গরু মহিষের চামড়ার মধ্যে 41,02,000 পিস, এবং ছাগল ভেড়া বা ছোট পশুর চামড়া রয়েছে 16,62,000 পিস। অর্থাৎ চামড়া সংগ্রহের যেই চিত্র সেটি এখনো বলা চলে যে পরিমাণ কোরবানি হয়েছে পশু, সেই পরিমাণ পশুর চামড়া সংরক্ষণ হয়তো করা হলেও সেগুলো আসলে বিক্রি নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে তারা বলছেন ন্যায্য দামের কথাটি। বনিত একটা বিরতি নিয়ে ফিরবো, আবার পুঁজিবাজারের খবরের সাথে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন বৌনি।
ঈদের লম্বা ছুটি শেষে আবারও পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত থেকেছে বেশ কিছুদিন ধরে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের চিত্র দেখে নেব ডিএসসির ওয়েবসাইট থেকে। দেখছি আজ এখনো পর্যন্ত সূচকের পরিবর্তন হয়েছে মাত্র 3.36 পয়েন্ট বেড়েছে সার্বিক সূচক, দাঁড়িয়ে আছে 4712.45 পয়েন্টে, যেটিও খুব একটা ভালো অবস্থান নয়। এবং যেহেতু একটা লম্বা ছুটির পরে আজকে প্রথম কার্যদিবস, সেক্ষেত্রে আসলে সূচকে ইতিবাচক বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা হয়তো অনেকেরই ছিল, তবে এখনো পর্যন্ত সেটি দৃশ্যমান হয়নি। সরিয়া সূচকটি নেতিবাচক প্রবণতায় রয়েছে, 1.92 পয়েন্ট কমেছে এখনো পর্যন্ত সরিয়া সূচক, দাঁড়িয়ে আছে 1026.97 পয়েন্টে। ভালো ভিত্তির প্রতিষ্ঠান নিয়ে ডিএস30 সূচকটি দাঁড়িয়ে আছে 1766.92 পয়েন্টে, আজকে বেড়েছে 4.55 পয়েন্ট। যেটি বলছিলাম যে একটা লম্বা ছুটির পরে ইতিবাচক প্রত্যাশা নিয়ে বাজারে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর আজকের দিনে এখনো পর্যন্ত কমেছে। 190টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে 122টি প্রতিষ্ঠানের শেয়ারের, এবং দর অপরিবর্তিত থেকেছে 77টি প্রতিষ্ঠানের শেয়ারে। আজকের দিনে লেনদেন শুরুতেই প্রথমেই একটু নেতিবাচক প্রবণতা দেখা গেছে, পরে 11টা অবধি সূচকে কিছুটা উত্থান ছিল, তবে তারপর থেকে ওঠানামার মধ্য দিয়ে সূচকের যে পরিবর্তন সেটি সামান্যই বলা চলে। বর্ণিতের সময় হলো আরও একটা বিরতির, ফিরব একটু পর। বিরতির পর দেখছেন বৌনি। ঈদের ছুটি শেষে ডেলিভারি বাড়ায় কমতে শুরু করেছে কন্টেইনার জট, তবে পণ্য খালাসের কার্যক্রমে কিছুটা ধীরগতি রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন যে ধীর গতিতে কন্টেইনার ছাড় করাতে যারা আমদানিকারক রয়েছেন তারা পণ্য সময় মতো বুঝে পাচ্ছেন কিনা, আর কি কি ধরনের জটিলতা রয়েছে? এখানে আসলে বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়ার জন্য যে প্রসেস বা যে সংস্থাগুলি সম্পৃক্ততা আছে, তাদের যদি কোনো ক্ষেত্রে গ্যাপ পড়ে তাহলে কিন্তু পণ্য ডেলিভারির হার কমে যায়। বিশেষ করে যেখানে স্বাভাবিক সময় চট্টগ্রাম বন্দর থেকে গড়ে প্রতিদিন 3.5 থেকে 4,000 টিউএস কন্টেনার ডেলিভারি হয়, ঈদের ছুটিতে সেটি খুবই কম হয়েছে এবং সর্বশেষ গত 24 ঘন্টায় ডেলিভারি হয়েছে মাত্র 1935 টিউএস কন্টেনার। তো স্বাভাবিক কারণে যেহেতু সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার এবং ব্যাংকগুলো বন্ধ ছিল এবং এইসব প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে ছিলেন, তাই কিন্তু আমদানিকারকরা চাইলেও পণ্য ডেলিভারি নিতে পারেনি। অন্যদিকেও বেশিরভাগ শিল্প কলকারখানা বন্ধ থাকায়ও অনেকেই কিন্তু তাদের পণ্যগুলো কোথায় রাখবেন। তাছাড়া মহাসড়কে তখন ঈদ আগে পরে কিন্তু 6 দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকে। এসব সংকটের কারণে কিন্তু আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারেন না। তো এই ক্ষেত্রে আসলে আমদানিকারকদের পক্ষ থেকে যারা কাজ করেন, সিএনএফ এজেন্ট, তারাও কিন্তু ঈদের ছুটিতে অনেকেই তাদের বাড়িতেই পরিবার পরিজন সাথে ঈদ করতে গেছেন, তাই আমদানিকারকরা চাইলেও কিন্তু তাদের পণ্য ডেলিভারি নিতে পারেননি। তবে বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে কোনো সংকট নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে সবাই যদি আগ্রহী হয় সেক্ষেত্রে কিন্তু পণ্য ডেলিভারি সম্ভব হয়, এবং আমদানিকারকরা যদি নির্ধারিত সময় পণ্য ডেলিভারি না নেন সেক্ষেত্রে নির্ধারিত ফ্রি টাইম, যেটা 4 দিন পর্যন্ত বন্দর ইয়ার্ডে কোনো ফি দিতে হয় না কন্টেনার রাখার জন্য, পরবর্তীতে কিন্তু তাদের প্রতিদিনই প্রায় 4 গুণ হারে বেশি জরিমানা গুনতে হয়, এবং প্রতিদিন 20 ফুট কন্টেনারের জন্য প্রায় $24 করে এবং 40 ফিট কন্টেনারের জন্য প্রায় $48 করে জরিমানা গুনতে হয়। তো বন্দর কর্তৃপক্ষ আশা করছে যেহেতু আজ থেকে পুরোদমে সব কিছু চালু হয়েছে, ব্যাংক থেকে শুরু করে চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যক্রম পুরোদমে চলছে এবং আমদানিকারকরা ডেলিভারির গতিও তারা বেড়েছে, এবং তারা আশা করছেন যে কন্টেনার জট 2-1 দিনের মধ্যে অনেকটাই কেটে যাবে। বর্তমানে প্রায় 54,000 টিউএস ধারণ ক্ষমতার বিপরীতে চট্টগ্রাম বন্দরে কন্টেনার আছে 42,435 টিউএস। তো সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের সবশেষ। আপনাকে ধন্যবাদ। সহকর্মী হাজেরা শিউলি যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়ে জানাতে। এদিকে যশোরের নওয়াপাড়া নদীর নাব্য সংকট, এলসি সমস্যা, রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে নৌবন্দরের আমদানি কমেছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। নিয়ে আরও জানাতে নওয়াপাড়া নদী বন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে
এই যে নদীবন্দর থেকে আমদানি কমে যাওয়া, এতে করে স্থানীয় অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে, রাজস্ব আয় কম হবে কিনা? যশোরের নোয়াপাড়া নৌবন্দরের যে রেল এবং নৌ এবং সড়ক তিনটি পথই রয়েছে, সে কারণে এখানকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের কথা ছিল, কিন্তু আমরা সম্প্রতি দেখছি যে সেটির পরিবর্তে ব্যবসা বাণিজ্য আরো কমে যাচ্ছে। এই কারণ হিসেবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে নদীর নাব্যতা সংকট রয়েছে, এলসি জটিলতা রয়েছে, ভারতের সাথে যে আমদানি রপ্তানির যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত কারণেই কিন্তু বন্দরের যে আমদানি সেটি কমছে। ফলে এই এই যে বন্দর থেকে যে রেভিনিউ সরকার পেত সেই রেভিনিউ কিন্তু কমছে। এর ফলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এই যে নৌবন্দর রয়েছে সেই বন্দরের সম্প্রসারণের কথা বলছেন। বিশেষ করে যে নদী রয়েছে নাব্যতা সংকট রোধে যে ড্রেজারিং মেশিন চালুর কথা বলছেন, নদী কাটার কথা বলছেন, পাশাপাশি যে আর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের কথা বলছেন। আপনি জানেন যে এই নদী বন্দর দিয়ে প্রায় 20 থেকে 25,000 শ্রমিক কাজ করতো, তারাও কিন্তু দিন গেলে বেকার হয়ে পড়ছেন এই নদীর যে নাব্যতা সেই সংকটের ফলে। আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে বন্দরে আগে প্রতিদিন 20 থেকে 30টি জাহাজ আসতো, বড় কার্গো জাহাজ, সেটি পণ্য এখানে ওঠানামা করতো, কিন্তু বর্তমানে তার অর্ধেকও কিন্তু এই বন্দরে আসে না। ফলে যে সরকার এখান থেকে যে রাজস্ব পাবে সেই রাজস্ব থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছেন। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই সমস্ত সুযোগ সুবিধা বাড়লে, বন্দরের উন্নয়ন করলে এই যে ব্যবসা বাণিজ্য সেটি আরো বাড়বে। তো সব মিলে ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ শাফিন। রিপন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন নোয়াপাড়া নদী বন্দর দিয়ে কমেছে পণ্য ওঠানামা, এদের ফলে স্থানীয় অর্থনীতিতে পড়েছে বিরূপ প্রভাব। এর সাথে শেষ করছি বনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekhon tv।